শুনছেন গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। আজ শুনবেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক অ্যালবাম শ্রীকান্ত এর প্রথম খণ্ডের প্রথম পর্ব। আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে। ছেলেবেলা হইতে এমনি করিয়াই তো বুড়া হইলাম। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটানা ছি ছি শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি ছি ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই। কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতেই এই সুদীর্ঘ ছিছির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছিল, বহু কালান্তরেও আজ সেই সব স্মৃত ও বিস্মৃত কাহিনীর মালা গাঁথিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে, এই ছিছিটা যত বড় করিয়া সবাই দেখাইয়াছে হয়তো ঠিক তত বড়ই ছিল না। মনে হইতেছে হয়তো ভগবান যাহাকে তাহার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন, তাহাকে ভালো ছেলে হইয়া এক্সামিন পাশ করিবার সুবিধাও দেন নাই। গাড়ি পালকি চড়িয়া বহু লোকলস্কর সমবিহারে ভ্রমণ করিয়া তাহাকে কাহিনী নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন না। বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন, কিন্তু বিষয়ী লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না। তাই প্রবৃত্তি তাহাদের এমনি অসঙ্গত, খাপ ছাড়া এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতই এতই বেয়াড়া হইয়া উঠে যে তাহার বর্ণনা করিতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হাসিয়াই খুন হইবেন। তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করিয়া অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হইয়া ধাক্কা খাইয়া ঠোক্কর খাইয়া অজ্ঞাত সারে অবশেষে একদিন অপযশের ঝুলি কাঁধে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে, সুদীর্ঘ দিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া যায় না। অতএব এ সকল থাক, যাহা বলিতে বসিয়াছি তাহাই বলি। কিন্তু বলিলেই তো আর বলা হয় না, ভ্রমণ করা এক, তাহা প্রকাশ করা আর। যাহার পা দুটা আছে সেই ভ্রমণ করিতে পারে, কিন্তু হাত দুটা থাকিলেই তো আর লেখা যায় না, সে যে ভারী শক্ত। তাছাড়া মস্ত মুশকিল হইয়াছে আমার এই যে ভগবান আমার মধ্যে কল্পনা কবিত্বের বাষ্পটুকুও দেন নাই। এই দুটো পোড়া চোখ দিয়া আমি যা কিছু দেখি ঠিক তাহাই দেখি, গাছকে ঠিক গাছই দেখি, পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি। জলের দিকে চাহিয়া জলকে জল ছাড়া আর কিছুই মনে হয় না। আকাশে মেঘের পানে চোখ তুলিয়া রাখিয়া ঘাড়ে ব্যথা করিয়া ফেলিয়াছি, কিন্তু যে মেঘ সেই মেঘ। কাহারও নিবিড় এলোকেশের রাশি চুলোয় যাক, একখানি চুলের সন্ধানও কোনোদিন তাহার মধ্যে খুঁজিয়া পাই নাই। চাঁদের পানে চাহিয়া চাহিয়া চোখ ঠিকরাইয়া গিয়াছে, কিন্তু কাহারও মুখটুক তো কখনো নজরে পড়ে নাই। এমন করিয়া ভগবান যাহাকে বিড়ম্বিত করিয়াছেন, তাহার দ্বারা কবিত্ব সৃষ্টি করা তো চলে না, চলে শুধু সত্য কথা সোজা করিয়া বলা। অতএব আমি তাহাই করিব। কিন্তু কি করিয়া ভবঘুরে হইয়া পড়িলাম সে কথা বলিতে গেলে প্রভাত জীবনে কে এ নেশায় মাতাইয়া দিয়াছিল তাহার একটু পরিচয় দেওয়া আবশ্যক। তাহার নাম ইন্দ্রনাথ। আমাদের প্রথম আলাপ একটা ফুটবল ম্যাচে। আজ সে বাঁচিয়া আছে কিনা জানি না, কারণ বহু বছর পূর্বে একদিন অতি প্রত্যুষে ঘর বাড়ি বিষয় আশয় আত্মীয় স্বজন সমস্ত পরিত্যাগ করিয়া সে যে এক বস্ত্রে সে সংসার ত্যাগ করিয়া চলিয়া গেল, আর কখনো ফিরিয়া আসিল না। সে দিনটা কি মনেই পড়ে। স্কুলের মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ। সন্ধ্যা হয় হয়, মগ্ন হইয়া দেখিতেছি, আনন্দের সীমা নাই। হঠাৎ ওরে বাবা, এ কি রে, চটাপট শব্দ এবং মারো শালাকে, ধরো শালাকে। কি একরকম যেন বিহ্বল হইয়া গেলাম। মিনিট 2-3, ইতিমধ্যে কে যে কোথায় অন্তর্ধান হইয়া গেল ঠাউর পাইলাম না। ঠাউর পাইলাম ভালো করিয়া তখন, যখন পিঠের উপর একটা আস্ত ছাতির বাঁট পটাশ করিয়া ভাঙ্গিল এবং আরো গোটা 2-3 মাথার উপর পিঠের উপর উদ্যত দেখিলাম।
5-7 জন মুসলমান ছোকরা তখন আমার চারিদিকে ব্যূহ রচনা করিয়াছে। পালাইবার এতটুকু পথ নাই। আরও একটা ছাতির বাঁট, আরও একটা। ঠিক সেই মুহূর্তে যে মানুষটি বাহির হইতে বিদ্যুৎ গতিতে ব্যূহভেদ করিয়া আমাকে আগলাইয়া দাঁড়াইল, সেই ইন্দ্রনাথ। ছেলেটি কালো, তাহার বাঁশির মতো নাক, প্রশস্ত সুডৌল কপাল, মুখে 2-4টা বসন্তের দাগ। মাথায় আমার মতোই, কিন্তু বয়সে কিছু বড়। কহিল, ভয় কি? ঠিক আমার পিছন পিছন বেরিয়ে এসো। ছেলেটির বুকের ভিতর সাহস এবং করুণা যাহা ছিল, তাহা সুদুর্লভ হইলেও অসাধারণ হয়তো নয়, কিন্তু তাহার হাত দুখানি যে সত্যিই অসাধারণ, তাহাতে লেশমাত্র সন্দেহ নাই। শুধু জোরের জন্য বলিতেছি না, সে দুটি দৈর্ঘ্যে তাহার হাঁটুর নিচে পর্যন্ত পড়িত। ইহার পরম সুবিধা এই যে, যে ব্যক্তি জানিত না, তাহার কস্মিন কালেও এই আশঙ্কা মনে উদয় হইতে পারে না যে বিবাদের সময় ওই খাটো মানুষটি অকস্মাৎ হাত 3 লম্বা একটা হাত বাহির করিয়া তাহার নাকের উপর এই আন্দাজের মুষ্টাঘাত করিবে। সে কি মুষ্টি! বাঘের থাবা বলিলেই হয়। মিনিট 2-এর মধ্যে তাহার পিঠ ঘেঁষিয়া বাহিরে আসিয়া পড়িলাম। ইন্দ্র বিনা আড়ম্বরে কহিল, পালা। ছুটিতে শুরু করিয়া কহিলাম, তুমি? সে রুক্ষভাবে জবাব দিল, তুই পালা না, গাদা কোথাকার। গাদাই হই আর যাই হই, আমার বেশ মনে পড়ে আমি হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিয়াছিলাম, না। ছেলেবেলা মারপিট কে না করিয়াছে, কিন্তু পাড়াগাঁয়ের ছেলে আমরা। মাস 2-3 পূর্বে লেখাপড়ার জন্য শহরে পিসিমার বাড়ি আসিয়াছি। ইতিপূর্বে এভাবে দল বাঁধিয়া মারামারিও করি নাই, এমন আস্ত 2টা ছাতির বাঁট পিঠের উপরও কোনোদিন ভাঙ্গে নাই। তথাপি একা পলাইতে পারিলাম না। ইন্দ্র একবার আমার মুখের প্রতি চাহিয়া কহিল, না তবে কি, দাঁড়িয়ে মার খাবি নাকি? ওই দিক থেকে ওরা আসছে। আচ্ছা, তবে খুব কষে দৌড়ো। এ কাজটা বরাবরই খুব পারি। বড় রাস্তার উপরে আসিয়া যখন পৌঁছানো গেল, তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। দোকানে দোকানে আলো জ্বলিয়া উঠিয়াছে এবং পথের উপর মিউনিসিপ্যালিটির কেরোসিন ল্যাম্প লোহার থামের উপর এখানে একটা আর ওইখানে একটা জ্বালা হইয়াছে। চোখের জোর থাকিলে একটার কাছে দাঁড়াইয়া আর একটা দেখা যায় না তা নয়। আততায়ীর সংখ্যা আর নাই। ইন্দ্র অতি সহজ স্বাভাবিক গলায় কথা কহিল। আমার গলা শুকাইয়া গিয়াছিল, কিন্তু আশ্চর্য, সে এতটুকুও হাঁপায় নাই। এতক্ষণ যেন কিছুই হয় নাই, মারে নাই, মার খায় নাই, ছুটিয়া আসে নাই, না কিছুই না। এমনিভাবে জিজ্ঞাসা করিল, তোর নাম কি রে? শ্রীকান্ত। শ্রীকান্ত, আচ্ছা। বলিয়া সে তাহার জামার পকেট হইতে 1 মুঠা শুকনা পাতা বাহির করিয়া কতকটা নিজের মুখে পুড়িয়া দিয়া কতকটা আমার হাতে দিয়া বলিল, বেটাদের খুব ঠুকেছে, চিবো। কি এ? সিদ্ধি। আমি অত্যন্ত বিস্মিত হইয়া কহিলাম, সিদ্ধি? ই আমি খাইনি। সে ততোধিক বিস্মিত হইয়া কহিল, খাসনি? কোথাকার গাধারে, বেশ নেশা হবে, চিবু, চিবিয়ে গিলে ফেল। নেশা জিনিসটার মাধুর্য তখন তো আর জানি নাই, তাই ঘাড় নাড়িয়া ফিরাইয়া দিলাম। সে তাহাও নিজের মুখে দিয়া চিবাইয়া গিলিয়া ফেলিল। আচ্ছা, তাহলে সিগারেট খা। বলিয়া আর একটা পকেট হইতে গোটা 2 সিগারেট ও দেশলাই বাহির করিয়া একটি আমার হাতে দিয়া অপরটা নিজে ধরাইয়া ফেলিল। তারপরে তাহার 2 করতল বিচিত্র উপায়ে জড়ো করিয়া সেই সিগারেটটাকে কলিকার মতো করিয়া টানিতে লাগিল। বাপরে, সে কি টান! এক টানে সিগারেটের আগুন মাথা হইতে তলায় নামিয়া আসিল। চারিদিকে লোক। আমি অত্যন্ত ভয় পাইয়া গেলাম। সবহে প্রশ্ন করিলাম, চুরুট খাওয়া যদি কেউ দেখে ফেলে? পেলেই বা সবাই জানে। বলিয়া স্বচ্ছন্দে সে টানিতে টানিতে রাস্তার মোড় ফিরিয়া আমার মনের উপর একটা প্রগাঢ় ছাপ মারিয়া দিয়া আর একদিকে চলিয়া গেল। আজ আমার সেই দিনের অনেক কথাই মনে পড়িতেছে, শুধু এইটি স্মরণ করিতে পারিতেছি না। ওই অদ্ভুত ছেলেটিকে সেদিন ভালোবাসিয়াছিলাম,
কিংবা তাহার প্রকাশ্যে সিদ্ধি ও ধূমপান করার জন্য তাহাকে মনে মনে ঘৃণা করিয়াছিলাম। তারপরে মাসখানেক গত হইয়াছে। সেদিনের রাত্রিটা যেমন গরম তেমনি অন্ধকার, কোথাও গাছের একটি পাতা পর্যন্ত নড়ে না। ছাদের উপর সবাই শুইয়াছিলাম। 12টা বাজে, তথাপি কাহার চক্ষে নিদ্রা নাই। হঠাৎ কি মধুর বংশীস্বর কানে আসিয়া লাগিল। সহজ রামপ্রসাদী সুর। কত তো শুনিয়াছি, কিন্তু বাঁশিতে যে এমন মুগ্ধ করিয়া দিতে পারে তাহা জানিতাম না। বাড়ির পূর্ব দক্ষিণ কোণে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, ভাগের বাগান, অতএব কেহ খোঁজ খবর লইত না। সমস্ত নিবিড় জঙ্গলে পরিণত হইয়া গিয়াছিল। শুধু গরু বাছুরের যাতায়াতে সেই বনের মধ্য দিয়া সরু একটা পথ পড়িয়াছিল। মনে হইল যেন সেই বনপথেই বাঁশির সুর ক্রমশ নিকটবর্তী হইয়া আসিতেছে। পিসিমা উঠিয়া বসিয়া তাহার বড় ছেলেকে উদ্দেশ্য করিয়া কহিলেন, আজ নবীন, বাঁশি বাজাই কে? রায়দের ইন্দ্র নাকি? বুঝিলাম ইহারা সকলেই ওই বংশীধারীকে চেনেন। বরদা বলিলেন, সে হতভাগা ছাড়া এমন বাঁশি বা বাজাবে কে? আর ওই বনের মধ্যেই বা ঢুকবে কে? বলিস কি রে, ও কি গোসাই বাগানের ভেতর দিয়ে আসছে নাকি? বরদা বলিলেন, পিসিমা এই ভয়ঙ্কর অন্ধকারে ওই অদূরবর্তী গভীর জঙ্গলটা স্মরণ করিয়া মনে মনে বোধ করি শিহরিয়া উঠিলেন। ভীত কণ্ঠে প্রশ্ন করিলেন, আচ্ছা, ওর মাকে বারণ করে না? গোসাই বাগানে কত লোক যে সাপে কামড়ে মরেছে তার সংখ্যা নেই। আচ্ছা, ও জঙ্গলে এত রাত্রে ছোঁড়াটা কেন? বরদা একটুখানি হাসিয়া বলিলেন, আর কেন, ও পাড়া থেকে এ পাড়ায় আসার এই সোজা পথ। যার ভয় নেই, প্রাণের মায়া নেই, সেই কেন বড় রাস্তা ঘুরতে যাবে মা? ওর শিগগিরই আসা নিয়ে দরকার। তা সে পথে নদী নালায় থাক আর সাপ খুব ভাগ ভালুকি থাক। ধন্যী ছেলে বলিয়া পিসিমা একটা নিঃশ্বাস ফেলিয়া চুপ করিলেন। বাঁশির সুর ক্রমশ সুস্পষ্ট হইয়া আবার ধীরে ধীরে অস্পষ্ট হইয়া দূরে মিলাইয়া গেল। এই সেই ইন্দ্রনাথ। সেদিন ভাবিয়াছিলাম, যদি অতখানি জোর এবং এমনি করিয়া মারামারি করিতে পারিতাম। আর আজ রাত্রে যতক্ষণ না ঘুমাইয়া পড়িলাম ততক্ষণ কেবলই কামনা করিতে লাগিলাম, যদি অমনি করিয়া বাঁশি বাজাইতে পারিতাম। কিন্তু কেমন করিয়া ভাব করি, সে যে আমার অনেক উচ্চে। তখন স্কুলেও সে আর পড়ে না। শুনিয়াছিলাম হেডমাস্টার মহাশয় অবিচার করিয়া তাহার মাথায় গাধার টুপি দিবার আয়োজন করিতেই সে মর্মাহত হইয়া অকস্মাৎ হেডমাস্টারের পিঠের উপর কি একটা করিয়া ঘৃণা ভরে স্কুলের রেলিং ডিঙাইয়া বাড়ি চলিয়া আসিয়াছিল। আর যায় নাই। অনেকদিন পরে তাহার মুখেই শুনিয়াছিলাম সে অপরাধ অতি অকিঞ্চিত। হিন্দুস্থানি পণ্ডিতজির ক্লাসের মধ্যেই নিদ্রাকর্ষণ হইত। এমনি এক সময়ে সে তাহার গ্রন্থিবদ্ধ শিখাটি কাঁচি দিয়া কাটিয়া ছোট করিয়া দিয়াছিল মাত্র। বিশেষ কিছু অনিষ্ট হয় নাই, কারণ পণ্ডিতজি বাড়ি গিয়া তাহার নিজের শিখাটি নিজের চাপকানের পকেটেই ফিরিয়া পাইয়াছিলেন, খোয়া যায় নাই। তথাপি কেন যে পণ্ডিতের রাগ পড়ে নাই এবং হেডমাস্টারের কাছে নালিশ করিয়াছিলেন, সে কথা আজ পর্যন্ত ইন্দ্র বুঝিতে পারে নাই। সেটা পারে নাই, কিন্তু এটা সে ঠিক বুঝিয়াছিল যে স্কুল হইতে রেলিং ডিঙাইয়া বাড়ি আসিবার পথ প্রস্তুত করিয়া লইলে তথায় ফিরিয়া যাইবার পথ গেটের ভিতর দিয়া আর প্রায়ই খোলা থাকে না। কিন্তু খোলা ছিল কি ছিল না এ দেখিবার শখও তাহার আদৌ ছিল না। এমনকি মাথার উপর 10-20 জন অভিভাবক থাকা সত্ত্বেও কেহ কোনো মতেই আর তাহার মুখ বিদ্যালয়ের অভিমুখে ফিরাইতে সক্ষম হইল না। ইন্দ্র কলম ফেলিয়া দিয়া নৌকার দাঁড় হাতে তুলিল। তখন হইতে সে সারাদিন গঙ্গার নৌকার উপর। তাহার নিজের একখানা ছোট ডিঙি ছিল। জল নাই, ঝড় নাই, দিন নাই, রাত নাই, একা তাহারই উপর। হঠাৎ হয়তো একদিন সে পশ্চিমের গঙ্গার একটানা স্রোতে পানসি ভাসাইয়া দিয়া হাল ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল। 10-15 দিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া গেল না।
এমনি করিয়া উদ্দেশ্যবিহীন ভাসিয়া যাওয়ার মুখেই তাহার সহিত আমার একান্ত বাঞ্ছিত মিলনের গ্রন্থি সুদৃঢ় হইবার অবকাশ ঘটিয়াছিল। তাই এত কথা আমার বলা। কিন্তু যাহারা আমাকে জানে তাহারা বলিবে, তোমার তো এ সাজে নাই বাপু। গরিবের ছেলে, লেখাপড়া শিখিতে গ্রাম ছাড়িয়া পরের বাড়িতে আসিয়াছিলে, তাহার সহিত তুমি মিশিলেই বা কেন, এবং মিশিবার জন্য এত ব্যাকুল হইলেই বা কেন? তা না হইলে তো আজ তোমার। থাক, আর বলিয়া কাজ নাই। সহস্র লোক এ কথা আমাকে লক্ষ্যবার বলিয়াছে। নিজেকে নিজে আমি এ প্রশ্ন কোটিবার করিয়াছি, কিন্তু সব মিছে। কেন যে? এ জবাব তোমরাও দিতে পারিবে না, এবং না হইলে আজ আমি কি হইতে পারিতাম সে প্রশ্ন সমাধান করিতেও কেহ পারিবে না। এবং যিনি সব জানেন তিনিই শুধু বলিয়া দিতে পারেন। কেন এত লোক ছাড়িয়া সেই একটা হতভাগার প্রতিই আমার সমস্ত মন প্রাণটা পড়িয়া থাকিত, এবং কেন সেই মন্দের সাথে মিলিবার জন্যই আমার দেহের প্রতি কণাটি পর্যন্ত উন্মুখ হইয়া উঠিয়াছিল। সেদিনটা আমার খুব মনে পড়ে। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই। শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে, এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে। সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথা মতো বাহিরের বৈঠকখানার ঢালা বিছানার উপর রেডির তেলে সেজ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়া গিয়াছি। বাহিরের বারান্দায় একদিকে পিসে মশাই ক্যাম্বিসের খাটের উপর শুইয়া তাহার সান্ধ্য তন্দ্রাটুকু উপভোগ করিতেছেন, এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া অন্ধকারে চোখ বুজিয়া থেলো হুঁকায় ধূমপান করিতেছেন। দেউড়িতে হিন্দুস্তানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে, এবং ভিতরে আমরা তিন ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভ্যাস করিতেছি। ছোটদা, যতীনদা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি, এবং গম্ভীর প্রকৃতি মেজদা বারদুই এন্ট্রান্স ফেল করিবার পর গভীর মনোযোগের সহিত তৃতীয়বারের জন্য প্রস্তুত হইতেছেন। তাহার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কাহারও সময় নষ্ট করিবার জো ছিল না। আমাদের পড়ার সময় ছিল 7:30 হইতে 9টা। এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কহিয়া মেজদার পাশের পড়ার বিঘ্ন না করি, এজন্য তিনি নিজে প্রত্যহ পড়িতে বসিয়াই কাঁচি দিয়া কাগজ কাটিয়া 20-30 খানি টিকিটের মতো করিতেন। তাহার কোনোটাতে লেখা থাকিত বাইরে, কোনোটাতে থুতু ফেলা, কোনোটাতে নাক ঝাড়া, কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি। যতীনদা একটা নাক ঝাড়া টিকিট লইয়া মেজদার সম্মুখে ধরিয়া দিলেন। মেজদা তাহাতে স্বাক্ষর করিয়া লিখিয়া দিলেন, 8:33 হইতে 8:33 পর্যন্ত। অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়িতে যাইতে পারে। ছুটি পাইয়া যতীনদা টিকিট হাতে উঠিয়া যাইতেই ছোটদা থুতু ফেলা টিকিট পেশ করিয়া দিলেন। মেজদা না লিখিয়া দিলেন। কাজেই ছোটদা মুখ ভার করিয়া মিনিট 2 বসিয়া থাকিয়া তেষ্টা পাওয়া আর্জি দাখিল করিয়া দিলেন। এবার মঞ্জুর হইল। মেজদা সই করিয়া লিখিলেন, 8:41 হইতে 8:47 পর্যন্ত। পরোয়ানা লইয়া ছোটদা হাসি মুখে বাহির হইতেই যতীনদা ফিরিয়া আসিয়া হাতের টিকিট দাখিল করিলেন। মেজদা ঘড়ি দেখিয়া সময় মিলাইয়া একটা খাতা বাহির করিয়া সেই টিকিট গঁদ দিয়া আটিয়া রাখিলেন। সমস্ত সাজ সরঞ্জাম তাহার হাতের কাছেই মজুদ থাকিত। সপ্তাহ পরে সেই সব টিকিটের সময় ধরিয়া কৈফিয়ত তলব করা হইত। এইরূপে মেজদার অত্যন্ত সতর্কতায় এবং সুশৃঙ্খলায় আমাদের এবং তাহার নিজের কাহারও এতটুকু সময় নষ্ট হইতে পাইত না। প্রত্যহ এই 1.5 ঘণ্টা কাল অতিশয় বিদ্যাভ্যাস করিয়া রাত্রি 9টার সময় আমরা যখন বাড়ির ভিতরে শুইতে আসিতাম, তখন মা সরস্বতী নিশ্চয়ই ঘরের চৌকাঠ পর্যন্ত আমাদিগকে আগাইয়া দিয়া যাইতেন, এবং পরদিন স্কুলে ক্লাসের মধ্যে যে সকল সম্মান সৌভাগ্য লাভ করিয়া ঘরে ফিরিতাম সে তো আপনারাই বুঝিতে পারিতেছেন। কিন্তু মেজদার দুর্ভাগ্য, তাহার নির্বোধ পরীক্ষকগুলা তাহাকে কোনোদিন চিনিতেই পারিল না।
নিজের এবং পরের বিদ্যা শিক্ষার প্রতি এরূপ প্রবল অনুরাগ, সময়ের মূল্য সম্বন্ধে এমন সূক্ষ্ম দায়িত্ববোধ থাকা সত্ত্বেও তাহাকে বারংবার ফেল করাইয়াই দিতে লাগিল। ইহাই অদৃষ্টের অন্ধ বিচার। যাক, এখন আর সে দুঃখ জানাইয়া কি হইবে। সে রাত্রেও ঘরের বাহিরে ওই জমাট অন্ধকার এবং বারান্দায় তন্দ্রাভিভূত সেই দুটো বুড়ো, ভিতরে মৃদু দীপালোকের সম্মুখে গভীর অধ্যয়নরত আমরা চারিটি প্রাণী। ছোড়দা ফিরিয়া আসায় তৃষ্ণায় আমার একেবারে বুক ফাটিয়া যাইতে লাগিল। কাজেই টিকিট পেশ করিয়া উন্মুখ হইয়া রহিলাম। মেজদা তাহার সেই টিকিটাটা খাতার উপর ঝুঁকিয়া পড়িয়া পরীক্ষা করিতে লাগিলেন, তৃষ্ণা পাওয়াটা আমার আইনসঙ্গত কিনা, অর্থাৎ কাল পরশু কি পরিমাণে জল খাইয়াছিলাম। অকস্মাৎ আমার ঠিক পিঠের কাছে একটা হুম শব্দ এবং সঙ্গে সঙ্গে সোরদা ও যতীন্দার সমবেত আর্তকণ্ঠের গগনভেদী রই রই চিৎকার। উড়ে বাবারে, কে ফেললে রে! কিসেই ইহাদিগকে খাইয়া ফেলিল আমি ঘাড় ফিরাইয়া দেখিবার পূর্বেই মেজদা মুখ তুলিয়া একটা বিকট শব্দ করিয়া বিদ্যুৎ বেগে তাহার দুই পা সম্মুখে ছড়াইয়া দিয়া সেজ উল্টাইয়া দিলেন। তখন সেই অন্ধকারের মধ্যে যেন দক্ষ যজ্ঞ বাঁধিয়া গেল। মেজদার ছিল ফিটের ব্যামো। তিনি সেই যে ও করিয়া প্রদীপ উল্টাইয়া চিত হইয়া পড়িলেন, আর খাড়া হইলেন না। ঠেলাঠেলি করিয়া বাহির হইতেই দেখি পিসে মশাই তার দুই ছেলেকে বগলে চাপিয়া ধরিয়া তাহাদের অপেক্ষাও তেজে চেঁচাইয়া বাড়ি ফাটাইয়া ফেলিতেছে। এ যেন তিন বাপ বেটার কে কতখানি হা করিতে পারে তারই লড়াই চলিতেছে। এই সুযোগে একটা চোর নাকি ছুটিয়া পলাইতেছিল, দেউড়ির সিপাহীরা তাহাকে ধরিয়া ফেলিয়াছে। পিসে মশাই প্রচণ্ড চিৎকারে হুকুম দিতেছেন, আউর মারো, শালাকু মার ডালো ইত্যাদি। মুহূর্তকাল মধ্যে আলোয়, চাকর বাকরে ও পাশের বাড়ির লোকজনে উঠান পরিপূর্ণ হইয়া গেল। দরওয়ানরা চোরকে মারিতে মারিতে আধমরা করিয়া টানিয়া আলো সম্মুখে ধাক্কা দিয়া ফেলিয়া দিল। তখন চোরের মুখ দেখিয়া বাড়িশুদ্ধ লোকের মুখ শুকাইয়া গেল। আরে, এ যে ভট্টাচার্য মশাই! তখন কেহবা জল, কেহবা পাখার বাতাস, কেহবা তাহার চোখে মুখে হাত বুলাইয়া দেয়। ওদিকে ঘরের ভিতরে মেজদাকে লইয়া সেই ব্যাপার। পাখার বাতাস ও জলের ঝাপটা খাইয়া রামকমল প্রকৃতিস্থ হইয়া ফুফাইয়া কাঁদিয়া উঠিলেন। সবাই প্রশ্ন করিতে লাগিল, আপনি অমন করে ছুটছিলেন কেন? ভট্টাচার্য মশাই কাঁদিতে কাঁদিতে কহিলেন, বাবা, বাঘ নয়, সে একটা মস্ত ভালুক লাভ মেরে বৈঠকখানা থেকে বেরিয়ে এলো। ছোড়দা ও যতীন্দা বারংবার কহিতে লাগিল, ভালুক নয় বাবা, একটা নেকড়ে বাঘ হুম করে ল্যাজ গুটিয়ে পাপোশের উপর বসেছিল। মেজদার চৈতন্য হইলে তিনি নিমিলিত চক্ষে দীর্ঘশ্বাস ফেলিয়া সংক্ষেপে কহিলেন, দি রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু কোথা সে? মেজদার দি রয়্যাল বেঙ্গলই হোক আর রামকমলের মস্ত ভালুকই হোক, সে আসিলই বা কি রূপে, গেলই বা কোথায়? এতগুলো লোক যখন দেখিয়াছে তখন সে একটা কিছু বটেই। তখন কেহবা বিশ্বাস করিল, কেহবা করিল না, কিন্তু সবাই লণ্ঠন লইয়া ভয়চকিত নেত্রে চারিদিকে খুঁজিতে লাগিল। অকস্মাৎ পালোয়ান কিশোরী সিং ও বইটা বলিয়াই এক লাফে একেবারে বারান্দার উপর। তারপর সেও এক ঠেলাঠেলি কাণ্ড। এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠিতে চায়, কাহারও মুহূর্ত বিলম্ব সয় না। উঠানের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল, দেখা গেল তাহারি ঝোপের মধ্যে বসিয়া একটা বৃহৎ জানোয়ার, বাঘের মতোই বটে। চক্ষের পলকে বারান্দা খালি হইয়া বৈঠকখানা ভরিয়া গেল। জনপ্রাণী আর সেখানে নাই। সেই ঘরের ভিড়ের মধ্যে হইতে পিসেমশায়ের উত্তেজিত কণ্ঠস্বর আসিতে লাগিল, সড়কি লাও, বন্দুক লাও। আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটা মুঙ্গেরি গাদা বন্দুক ছিল, লক্ষ্য সেই অস্ত্রটার উপর। লাও তো বটে, কিন্তু আনে কে? ডালিম গাছটা যে দরজার কাছেই, এবং তাহারই মধ্যে যে বাঘ বসিয়া। হিন্দুস্তানিরা সাড়া দেয় না। তামাশা দেখিতে যাহারা বাড়ি ঢুকিয়াছিল তাহারাও নিস্তব্ধ। এমনি বিপদের সময়ে হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসিয়া উপস্থিত। সে বোধ করি সুমুখের রাস্তা দিয়া চলিয়াছিল। হাঙ্গামা শুনিয়া বাড়ি ঢুকিয়াছে।
নিমেষে শত কণ্ঠ চিৎকার করিয়া উঠিল, ওরে বাঘ বাঘ, পালিয়ে আয় রে ছোড়া, পালিয়ে আয়। প্রথমটা সে থতমত খাইয়া ছুটিয়া আসিয়া ভিতরে ঢুকিল, কিন্তু ক্ষণকাল পরেই ব্যাপারটা শুনিয়া লইয়া একা নির্ভয়ে উঠোনে নামিয়া গিয়া লণ্ঠন তুলিয়া বাঘ দেখিতে লাগিল। দোতলার জানালা হইতে মেয়েরা রুদ্ধ নিঃশ্বাসে এই ডাকাত ছেলেটির পানে চাহিয়া দুর্গা নাম জপিতে লাগিলেন। পিসিমা তো ভয়ে কাঁদিয়াই ফেলিলেন। নিচে ভিড়ের মধ্যে গাদাগাদি দাঁড়াইয়া হিন্দুস্তানি সিপাহীরা তাহাকে সাহস দিতে লাগিল এবং এক একটা অস্ত্র পাইলেই নামিয়া আসে এমন আভাসও দিল। বেশ করিয়া দেখিয়া ইন্দ্র কহিল, দারিকবাবু, এ বাঘ নয় বোধ হয়। তাহার কথাটা শেষ হইতে না হইতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোড় করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল। পরিষ্কার বাঙ্গালা করিয়া কহিল, না বাবু মশাই, না, আমি বাঘ ভালুক নই, শ্রীনাথ বৌরূপী। ইন্দ্র হো হো করিয়া হাসিয়া উঠিল। ভট্টাচার্য মশাই খড়ম হাতে সর্বাগ্রে ছুটিয়া আসিলেন। হারামজাদা, তুমি ভয় দেখাবার জায়গা পাও না। পিসে মশাই মহাক্রোধে হুকুম দিলেন, শালাকো কান পাকার কেলাও। কিশোরী সিং তাহাকে সর্বাগ্রে দেখিয়াছিল, সুতরাং তাহারই দাবি সর্বাপেক্ষা অধিক বলিয়া সেই গিয়া তাহার কান ধরিয়া হিড় হিড় করিয়া টানিয়া আনিল। ভট্টাচার্য মশাই তাহার পিঠের উপর খড়মের এক ঘা বসাইয়া দিয়া রাগের মাথায় হিন্দি বলিতে লাগিলেন, এই হারামজাদা বজ্জাতকে বাঁচতে আমার গতর চূর্ণ হগিয়া, খোটা শালার বেটারা আমাকে যেন কিলাইকে কাঁঠাল পাকায় দিয়া। শ্রীনাথের বাড়ি বারাসতে। সে প্রতি বছর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসে। কালও এ বাড়িতে সে নারদ সাজিয়া গান শুনাইয়া গিয়াছিল। সে একবার ভট্টাচার্য মশায়ের, একবার পিসে মশায়ের পায়ে পড়িতে লাগিল। কহিল, ছেলেরা অমন করিয়া ভয় পাইয়া প্রদীপ উল্টাইয়া মহামারী কাণ্ড বাঁধাইয়া তোলায় সে নিজেও ভয় পাইয়া গাছের আড়ালে গিয়া লুকাইয়াছিল। ভাবিয়াছিল একটু ঠান্ডা হইলেই বাহির হইয়া তাহার সাজ দেখাইয়া যাইবে, কিন্তু ব্যাপার উত্তর উত্তর এমন হইয়া উঠিল যে তাহার আর সাহসে কুলাইল না। শ্রীনাথ কাকুতি মিনতি করিতে লাগিল, কিন্তু পিসে মশায়ের আর রাগ পড়ে না। পিসিমা নিজে উপর হইতে কহিলেন, তোমাদের ভাগ্যই ভালো যে সত্যিকারের বাঘ ভালুক বার হয়নি। যে বীর পুরুষ তোমরা আর তোমার দরওয়ানরা। ছেড়ে দাও বেচারিকে, আর দূর করে দাও দেউড়ির ওই খোট্টাগুলোকে। একটা ছোট ছেলের যা সাহস একবারই লোকের তা নেই। পিসে মশাই কোনো কথাই শুনিলেন না, বরং পিসিমার এই অভিযোগে চোখ পাকাইয়া এমন একটা ভাব ধারণ করিলেন যে ইচ্ছা করিলেই তিনি এই সকল কথার যথেষ্ট সদুত্তর দিতে পারেন। কিন্তু স্ত্রীলোকের কথার উত্তর দিতে যাওয়াই পুরুষ মানুষের পক্ষে অপমানকর। তাই আরো গরম হইয়া হুকুম দিলেন, উহার ল্যাস কাটিয়া দাও। তখন তাহার সেই রঙিন কাপড় জড়ানো সুদীর্ঘ খড়ের ল্যাস কাটিয়া লইয়া তাহাকে তাড়াইয়া দেওয়া হইল। পিসিমা উপর হইতে রাগ করিয়া কহিলেন, রেখে দাও, তোমার অনেক কাজে লাগবে ওটা। ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? আমি কহিলাম, হ্যাঁ, তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? ইন্দ্র হাসিয়া কহিল, রাত্রির কোথায় রে, এই তো সন্ধ্যা। আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে, যাবি? আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম, এত অন্ধকারে ডিঙিতে চড়বে? সে আবার হাসিল, কহিল, ভয় কিরে, সেই তো মজা। তাছাড়া অন্ধকার না হলে কি আর মাছ পাওয়া যায়? সাঁতার জানিস? খুব জানি। তবে আয় ভাই। বলিয়া সে আমার একটা হাত ধরিল, কহিল, আমি একলা এত স্রোত ওজন বাইতে পারিনে, একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। আমি আর কথা কহিলাম না, তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপর আসিয়া উপস্থিত হইলাম। প্রথমটা আমার নিজেরই যেন বিশ্বাস হইল না আমি সত্যিই এই রাত্রে নৌকায় চলিয়াছি। কারণ যে আহ্বানে এই স্তব্ধ নিবিড় নিশীতে এই বাড়ির সমস্ত কঠিন শাসন পাশ তুচ্ছ করিয়া দিয়া একাকী বাহির হইয়া আসিয়াছে, সে যে কত বড় আকর্ষণ তাহা তখন বিচার করিয়া দেখিবার আমার সাধ্যই ছিল না। অনতিকাল পরে গোসাই বাগানের সেই ভয়ঙ্কর বনপথের সম্মুখে আসিয়া উপস্থিত হইলাম এবং ইন্দ্রকে অনুসরণ করিয়া স্বপ্নাবিষ্টের মতো তাহা অতিক্রম করিয়া গঙ্গার তীরে আসিয়া দাঁড়াইলাম।
খাড়া কাঁকরের পাড়, মাথার উপর একটা বহু প্রাচীন অশ্বত্থ বৃক্ষ মূর্তিমান অন্ধকারের মতো নীরবে দাঁড়াইয়া আছে, এবং তাহারই প্রায় 30 হাত নিচে সূচিভেদ্য আধার তলে পরিপূর্ণ বর্ষার গভীর জলস্রোত ধাক্কা খাইয়া আবর্ত রচিয়া উদ্দাম হইয়া ছুটিয়াছে। দেখিলাম সেইখানে ইন্দ্রের ক্ষুদ্র তরিখানি বাঁধা আছে। উপর হইতে মনে হইল সেই সুতীব্র জলধারার মুখে একখানি ছোট্ট মোচার খোলা যেন নিরন্তর কেবলই আষাঢ় খাইয়া মরিতেছে। আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না, কিন্তু ইন্দ্র যখন উপর হইতে নিচে একখানি রজ্জু দেখাইয়া কহিল, ডিঙির এই দড়ি ধরে পা টিপে টিপে নেবে যা, সাবধানে নাবিস, পিছলে পড়ে গেলে আর তোকে খুঁজে পাওয়া যাবে না। তখন যথার্থই আমার বুক কাঁপিয়া উঠিল। মনে হইল ইহা অসম্ভব, কিন্তু তথাপি আমার তো দড়ি অবলম্বন আছে, কিন্তু তুমি? সে কহিল, তুই নেবে গেলেই আমি দড়ি খুলে দিয়ে নামব, ভয় নেই, আমার নেবে যাওয়ার অনেক ঘাসের শিকড় ঝুলিয়ে আছে। আর কথা না কহিয়া আমি দড়িতে ভর দিয়া অনেক যত্নে অনেক দুঃখে নিচে আসিয়া নৌকায় বসিলাম। তখন দড়ি খুলিয়া দিয়া ইন্দ্র ঝুলিয়া পড়িল। সে যে কি অবলম্বন করিয়া নামিতে লাগিল তাহা আজও আমি জানি না। ভয়ে বুকের ভিতরটা এমনি ঢিপঢিপ করিতে লাগিল যে তাহার পানে চাহিতেই পারিলাম না। মিনিট 2-3 কাল বিপুল জলধারার মত্ত গর্জন ছাড়া আর কোনো শব্দ মাত্র নাই। হঠাৎ ছোট্ট একটুখানি হাসির শব্দে চকিত হইয়া মুখ ফিরাইয়া দেখি ইন্দ্র 2 হাত দিয়া নৌকা সজোরে ঠেলিয়া দিয়া লাফাইয়া চড়িয়া বসিল। ক্ষুদ্র তরী তীব্র একটা পাক খাইয়া নক্ষত্র বেগে ভাসিয়া চলিয়া গেল। কয়েক মুহূর্তেই ঘনান্ধকারে সম্মুখ এবং পশ্চাৎ লেপিয়া একাকার হইয়া গেল। রহিল শুধু দক্ষিণ ও বামে সীমান্তরাল প্রসারিত বিপুল উদ্দাম জলস্রোত এবং তাহারই উপর তীব্র গতিশীলা এই ক্ষুদ্র তরণীটি এবং কিশোর বয়স্ক 2টি বালক। প্রকৃতি দেবীর সেই অপরিমেয় গম্ভীর রূপ উপলব্ধি করিবার বয়স তাহাদের নহে, কিন্তু সে কথা আমি আজও ভুলিতে পারি না। বায়ুলেশীন নিষ্কম্প নিঃসঙ্গ নিশিথিনীর সে যেন এক বিরাট কালী মূর্তি। নিবিড় কালো চুলে দুর্লোক ও ভূলোক আচ্ছন্ন হইয়া গেছে, এবং সে সূচিভেদ্য অন্ধকার বিদীর্ণ করিয়া করাল দংষ্টা রেখার ন্যায় দিগন্ত বিস্তৃত এই তীব্র জলধারা হইতে কি এক প্রকারের অপরূপ স্থিমিত দ্যুতি নিষ্ঠুর চাপাহাসির মতো বিস্ফুরিত হইতেছে। আশেপাশে সম্মুখে কোথাও উন্মত্ত জলস্রোত গভীর তলদেশে ঘা খাইয়া উপরে উঠিয়া ফাটিয়া পড়িতেছে, কোথাও বা প্রতিকূল গতি পরস্পরের সংঘাতে আবর্ত রচিয়া পাক খাইতেছে, কোথাও বা অপ্রতিহত জলপ্রবাহ পাগল হইয়া ধাইয়া চলিয়াছে। আমাদের নৌকা কোনাকুনি পাড়ি দিতেছে এইমাত্র বুঝিয়াছি, কিন্তু পরপারের ওই দুর্ভেদ্য অন্ধকারের কোনখানে যে লক্ষ্য স্থির করিয়া ইন্দ্র হাল ধরিয়া নিঃশব্দে বসিয়া আছে তাহার কিছুই জানি না। এই বয়সেই সে যে কত বড় পাকা মাঝি তখন তাহা বুঝি নাই। হঠাৎ সে কথা কহিল, কিরে শ্রীকান্ত, ভয় করে? আমি কহিলাম, না। ইন্দ্র খুশি হইয়া কহিল, এই তো চাই, সাঁতার জানলে আর ভয় কিসের? প্রত্যুত্তরে আমি একটি ছোট্ট নিঃশ্বাস চাপিয়া ফেলিলাম, পাছে সে শুনিতে পায়। কিন্তু এই গাঢ় অন্ধকার রাত্রিতে এই জলরাশি এবং এই দুর্জয় স্রোতের সঙ্গে সাঁতার জানা এবং না জানার পার্থক্য যে কি তাহা ভাবিয়া পাইলাম না। সেও আর কোনো কথা কহিল না। বহুক্ষণ এইভাবে চলার পরে কি যেন একটা শোনা গেল, অস্ফুট এবং ক্ষীণ। কিন্তু নৌকা যত অগ্রসর হইতে লাগিল ততই সে শব্দ স্পষ্ট ও প্রবল হইতে লাগিল, যেন বহু দূরাগত কাহাদের ক্রুদ্ধ আহ্বান। যেন কত বাধাবিঘ্ন ঠেলিয়া ডিঙাইয়া সে আহ্বান আমাদের কানে আসিয়া পৌঁছিয়াছে। এমনি শ্রান্ত, অথচ বিরাম নাই, বিচ্ছেদ নাই। ক্রোধ যেন তাহাদের কমেও না বাড়েও না, থামিতেও চাহে না। মাঝে মাঝে একবার ঝুপঝাপ শব্দ। জিজ্ঞাসা করিলাম, ইন্দ্র, ও কিসের আওয়াজ শোনা যায়? সে নৌকার মুখটা আর একটু সোজা করিয়া দিয়া কহিল, জলের স্রোতে ওপারের বালির পাড় ভাঙার শব্দ। জিজ্ঞাসা করিলাম, কত বড় পাড়, কেমন স্রোত? সে ভয়ানক স্রোত,
ওহ, তাই তো কালো জল হয়ে গেছে। আজ তো তার তলা দিয়ে যাওয়া যাবে না। একটা পাড় ভেঙে পড়লে ডিঙি শুধু আমরা সব গুড়িয়ে যাব। তুই দাঁড় টানতে পারিস? পারি, তবে টান। আমি টানিতে শুরু করিলাম। ইন্দ্র কহিল, উই উই যে কালো মতো বাঁ দিকে দেখা যায়, ওটা চড়া। ওরই মধ্যে দিয়ে একটা খালের মতো আছে, তারই ভিতর দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু খুব আস্তে। জেলেরা টের ফেলে আর ফিরে আসতে হবে না। লগির গায়ে মাথা ফাটিয়ে পাঁকে পুঁতে দেবে। এ আবার কি কথা? সভয়ে বলিলাম, তবে ওর ভিতর দিয়ে নাই গেলে? ইন্দ্র বোধ করি একটু হাসিয়া কহিল, আর তো পথ নেই, এর মধ্যে দিয়ে যেতে হবে। বড় চড়ার বাঁ দিকে রেত ঠেলে জাহাজ যেতে পারে না, আমরা যাব কি করে? ফিরে আসতে পারা যাবে, কিন্তু যাওয়া যাবে না। তবে মাছ চুরি করে কাজ নেই ভাই, বলিয়াই আমি দাঁড় তুলিয়া ফেলিলাম। চোখের পলকে নৌকা পাক খাইয়া পিছাইয়া গেল। ইন্দ্র বিরক্ত হইয়া ফিসফিস করিয়া তর্জন করিয়া উঠিল, তবে এলি কেন? চল তোকে ফিরে রেখে আসি, কাপুরুষ। তখন 14 পার হইয়া 15 পড়িয়াছে। আমাকে কাপুরুষ? ঝপাত করিয়া দাঁড় জলে ফেলিয়া প্রাণপণে টান দিলাম। ইন্দ্র খুশি হইয়া বলিল, এই তো চাই, কিন্তু আসতে ভাই, বেটারা ভারী পাজি। আমি ঝাউবনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভিতর দিয়েই এমনি বার করে নিয়ে যাব যে শালারা টেরও পাবে না। একটু হাসিয়া কহিল, আর টের ফেলেই বাকি, ধরা কি মুখের কথা? দেখ শ্রীকান্ত, কিচ্ছু ভয় নেই। বেটাদের 4খানা ডিঙি আছে বটে, কিন্তু যদি দেখিস ঘিরে ফেললে বলে আর পালাবার জো নেই, তখন ঝুপ করে লাফিয়ে পড়ে এক ডুবে যতদূর পারিস গিয়ে ভেসে উঠলেই হলো। এ অন্ধকারে আর দেখবার জোটি নেই। তারপর মজা করে সতুর আর চড়াই উঠে ভোরবেলায় সাঁতরে এপারে এসে গঙ্গার ধার ধরে বাড়ি ফিরে গেলেই ব্যাস। কি করবে বেটারা? চড়াটার নাম শুনিয়াছিলাম। কহিলাম, সতুরা চড়া তো ঘোর নালার সম্মুখে, সে তো অনেক দূর। ইন্দ্র তাচ্ছিল্য ভরে কহিল, কোথায় অনেক দূর? 6-7 ক্রোশও হবে না বোধ হয়। হাত ভেড়ে গেলে চিত হয়ে থাকলেই হলো। তাছাড়া মরা পোড়ানোর কত গুড়ি কত ভেসে যাবে দেখতে পাবি। আত্মরক্ষার যে সোজা রাস্তা সে দেখাইয়া দিল, তাহাতে প্রতিবাদের আর কিছু রহিল না। এই দিক চিহ্নহীন অন্ধকার নিশীতে আবর্ত সংকুল গভীর তীব্র জলপ্রবাহে 7 ক্রোশ ভাসিয়া গিয়া ভোরের জন্য প্রতীক্ষা করিয়া থাকা। ইহার মধ্যে আর এদিকের তীরে উঠিবার জো নাই। 10-15 হাত খাড়া উঁচু বালির পাড় মাথায় ভাঙিয়া পড়িবে। এইদিকেই গঙ্গার ভীষণ ভাঙন ধরিয়া জলস্রোত অর্ধবৃত্তাকারে ছুটিয়া চলিয়াছে। বস্তুটা অস্পষ্ট উপলব্ধি করিয়াই আমার বীর হৃদয় সংকুচিত হইয়া বিন্দুবৎ হইয়া গিয়াছিল। কিছুক্ষণ দাঁড় টানিয়া বলিলাম, কিন্তু আমাদের ডিঙির কি হবে? ইন্দ্র কহিল, সেদিন তো ঠিক এমনি করিয়াই পালিয়েছিলাম। তার পরের দিন এসে ডিঙি কেড়ে নিয়ে গেলাম। বললাম, নৌকা ঘাট থেকে চুরি করে আর কেউ এনেছিল, আমি নয়। তবে এ সকল এর কল্পনা নয়, একেবারে হাতে নাতে প্রত্যক্ষ করা সত্য। ক্রমশ ডিঙ্গি খাড়ার সম্মুখীন হইলে দেখা গেল জেলেদের নৌকাগুলি সারি দিয়া খাঁড়ির মুখে বাঁধা আছে। মিটমিট করিয়া আলো জ্বলিতেছে। 2টি চড়ার মধ্যবর্তী এই জলপ্রবাহটা খালের মতো হইয়া প্রবাহিত হইতেছিল। ঘুরিয়া তাহার অপর পারে গিয়া উপস্থিত হইলাম। সে স্থানটায় জলের বেগেও অনেকগুলা মোহনার মতো হইয়াছে, এবং সব কয়টাকেই বুনো ঝাউ গাছে একটা হইতে আর একটাকে আড়াল করিয়া রাখিয়াছে। একটার ভিতর দিয়া খানিকটা বাহির হইয়া গিয়াই আমরা খালের মধ্যে পড়িলাম। জেলেদের নৌকাগুলো তখনও অনেকটা দূরে কালো কালো ঝোপের মতো দেখাইতেছে। আরও খানিকটা অগ্রসর হইয়া গন্তব্যস্থানে পৌঁছানো গেল। ধীবর প্রভুরা খালের সিংহদ্বার আগুলিয়া আছে মনে করিয়া স্থানটায় পাহারা রাখে নাই। ইহাকে মায়াজাল বলে। খালে যখন জল থাকে না, তখন এধার হইতে ওধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করিয়া পুঁতিয়া দিয়া তাহারই বহির্দিকে জাল টাঙ্গাইয়া রাখে। পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভাসিয়া আসিয়া এই কাঠিতে বাধা পাইয়া লাফাইয়া এদিকে পড়িতে চায় এবং দড়ির জালে আবদ্ধ হইয়া থাকে। 10-15-20 রুই কাতলা গোটা 5-6 ইন্দ্র চক্ষের নিমিষে নৌকায় তুলিয়া ফেলিল।
সেই বিরাটাকায় মৎস্যরাজেরা তখন পুচ্ছ তাড়নায় ক্ষুদ্র ডিঙিখানা যেন চূর্ণ বিচূর্ণ করিয়া দিবার উপক্রম করিতে লাগিল, এবং তাহার শব্দও বড় কম হইল না। এত মাছ কি হবে ভাই? কাজ আছে, আর না, পালাই চল বলিয়া সে জাল ছাড়িয়া দিল। আর দাঁড় টানিবার প্রয়োজন নাই। আমি চুপ করিয়া বসিয়া রহিলাম। তখন তেমনি গোপনে আবার সেই পথেই বাহির হইতে হইবে। অনুকূল স্রোতে মিনিট 2-3 খড় বেগে ভাটাইয়া আসিয়া হঠাৎ এক স্থানে একটা দমকা মারিয়া যেন আমাদের এই ক্ষুদ্র ডিঙিটি পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়া প্রবেশ করিল। তাহার এই আকস্মিক গতি পরিবর্তনে আমি চকিত হইয়া প্রশ্ন করিলাম, কি কি হল? ইন্দ্র আর একটা ঠেলা দিয়া নৌকাখানা আরো খানিকটা ভিতরে পাঠাইয়া দিয়া কহিল, চুপ, শালারা টের পেয়েছে। 4খানা ডিঙি খুলে দিয়েই এদিকে আসছে, ওই দেখ। তাই তো বটে। প্রবল জলতাড়নায় ছবাছপ শব্দ করিয়া 4খানা নৌকা আমাদের গিলিয়া ফেলিবার জন্য কৃষ্ণকায় দৈত্যের মতো ছুটিয়া আসিতেছে। ওদিকে জাল দিয়া বন্ধ, সম্মুখে ইহারা। পলাইয়া নিষ্কৃতি পাইবার এতটুকু স্থান নাই। এই ভুট্টা ক্ষেতের মধ্যেই যে আত্মগোপন করা চলিবে তাহাও সম্ভব মনে হইল না। কি হবে ভাই? বলিতে বলিতেই অদম্য বাষ্পোচ্ছ্বাসে আমার কণ্ঠনালী রুদ্ধ হইয়া গেল। এই অন্ধকারে এই ফাঁদের মধ্যে খুন করিয়া এই ক্ষেতের মধ্যে পুঁতিয়া ফেলিলেই বা কে নিবারণ করিবে? ইতিপূর্বে 5-6 দিন ইন্দ্র চুরিবিদ্যা বড়বিদ্যা সব প্রমাণ করিয়া নির্বিঘ্নে প্রস্থান করিয়াছে। এতদিন ধরা পড়িয়াও পড়ে নাই, কিন্তু আজ সে মুখে একবার বলিল, ভয় নেই, কিন্তু গলাটা যেন তাহার কাঁপিয়া গেল। কিন্তু সে থামিল না, প্রাণপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল। সমস্ত চড়াটা জলে জলময়, তাহার উপর 8-10 হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ, ভিতরে এই 2টি চোর। কোথাও জল 1 বুক, কোথাও 1 কোমর, কোথাও হাঁটুর অধিক নয়। উপরে নিবিড় অন্ধকার, সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্ভেদ্য জঙ্গল। পাকে লগি পুঁতিয়া যাইতে লাগিল। নৌকা আর 1 হাতও অগ্রসর হয় না। পিছন হইতে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসিতে লাগিল। কিছু একটা সন্দেহ করিয়াই যে তাহারা আসিয়াছে এবং তখনও খুঁজিয়া ফিরিতেছে, তাহাতে লেশমাত্র সংশয় নাই। সহসা নৌকাটা একটু কাত হইয়াই সোজা হইল। চাহিয়া দেখি আমি একাকী বসিয়া আছি, দ্বিতীয় ব্যক্তি নাই। সভয়ে ডাকিলাম, ইন্দ্র। হাত 5-6 দূরের বনের মধ্য হইতে সাড়া আসিল, আমি নিচে। নিচে কেন? ডিঙি টেনে বার করতে হবে। আমার কোমরে দড়ি বাঁধা আছে। টেনে কোথায় বার করবে? ও গঙ্গায়। খানিকটা যেতে পারলেই বড় গাঙে পড়ব। শুনিয়া চুপ করিয়া গেলাম। ক্রমশ ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম। অকস্মাৎ কিছু দূরে বনের মধ্যে ক্যানেস্তারা পিটানো এবং চেনা বাঁশের কটাকট শব্দে চমকাইয়া উঠিলাম। সভয়ে জিজ্ঞাসা করিলাম, ও কি ভাই? সে উত্তর দিল, চাষিরা মাথার উপরে বসে বুনো শুয়ার তাড়াচ্ছে। বুনো শুয়ার? কোথায় সে? ইন্দ্র নৌকা টানিতে টানিতে তাচ্ছিল্য ভরে কহিল, আমি কি দেখতে পাচ্ছি যে বলবো? আছেই কোথাও ওইখানে। জবাব শুনিয়া স্তব্ধ হইয়া রহিলাম। ভাবিলাম, কার মুখ দেখিয়া আজ প্রভাত হইয়াছিল। সন্ধ্যা রাত্রে আজই ঘরের মধ্যে বাঘের হাতে পড়িয়াছিলাম, এ জঙ্গলে যে বুনো শুয়ারের হাতে পড়িব তাহাতে আর বিচিত্র কি? তথাপি আমি তো নৌকায় বসিয়া, কিন্তু ওই লোকটি 1 বুক কাদাও জলের মধ্যে এই বনের ভিতরে, 1 পা নড়িবার উপায় পর্যন্ত তাহার নাই। মিনিট 15 এইভাবে কাটিল। আর একটা জিনিস লক্ষ্য করিতেছিলাম, প্রায়ই দেখিতেছি কাছাকাছি একটা জনার ভুট্টা গাছের ডগা ভয়ানক আন্দোলিত হইয়া সপাত করিয়া শব্দ হইতেছে। একটা প্রায় আমার হাতের কাছেই। সশঙ্কিত হইয়া সেদিকে ইন্দ্রের মনোযোগ আকৃষ্ট করিলাম। ধাড়ি শুয়ার না হইলেও বাচ্চা টাচ্চা নয় তো? ইন্দ্র অত্যন্ত সহজভাবে কহিল, ও কিছু না, সাপ জড়িয়ে আছে, তাড়া পেয়ে জলে ঝাঁপিয়ে পড়ছে। কিছু না, সাপ? শিহরিয়া নৌকার মাঝখানে জড়সড় হইয়া বসিলাম। অস্ফুটে কহিলাম, কি সাপ ভাই? ইন্দ্র কহিল, সব রকম আছে, ঢোঁড়া
ঘোড়া, বোড়া, গোকরো, কোয়ারেত জলে ভেসে এসে গাছে জড়িয়ে আছে। কোথাও ডাঙা নেই দেখছিস নে? সে তো দেখছি, কিন্তু ভয়ে যে পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত আমার কাঁটা দিয়া রহিল। সে লোকটি কিন্তু ভ্রুক্ষেপ মাত্র করিল না, নিজের কাজ করিতে করিতে বলিতে লাগিল, কিন্তু কামড়ায় না, ওরা নিজেরাই ভয়ে মরছে। দুটো তিনটে তো আমার গা ঘেঁষে পালালো, এক একটা মস্ত বড়, সেগুলো বোড়া টোড়া হবে বোধ হয়। আর কামড়ালেই বা কি করব, মরতে একদিন তো হবেই ভাই। এমনি আরো কত কি সে মৃদু স্বাভাবিক কণ্ঠে বলিতে বলিতে চলিল। আমার কানে কতক পৌঁছিল, কতক পৌঁছিল না। আমি নির্বাক নিষ্কম্প কাঠের মতো আড়ষ্ট হইয়া এক স্থানে একভাবে বসিয়া রহিলাম। নিঃশ্বাস ফেলিতেও যেন ভয় করিতে লাগিল, সবাত করিয়া একটা যদি নৌকার উপরেই পড়ে। কিন্তু সে যাই হোক, ওই লোকটি কি মানুষ, দেবতা, পিশাচ? কে ও? কার সঙ্গে এই বনের মধ্যে ঘুরিতেছে? যদি মানুষই হয়, তবে ভয় বলিয়া কোনো বস্তু যে বিশ্ব সংসারে আছে সে কথা কেউ জানেও না। বুকখানা কি পাথর দিয়া তৈরি? সেটা কি আমাদের মতো সংকুচিত ও বিস্ফারিত হয় না? তবে যে সেদিন মাঠের মধ্যে সকলে পলাইয়া গেলে সে নিতান্ত অপরিচিত আমাকে একাকী নির্বিঘ্নে বাহির করিবার জন্য শত্রুর মধ্যে প্রবেশ করিয়াছিল, সে দয়ামায়াও কি ওই পাথরের মধ্যেই নিহিত ছিল? আর আজ সমস্ত বিপদের বার্তা তন্ন তন্ন করিয়া জানিয়া শুনিয়া নিঃশব্দে ও অকুণ্ঠ চিত্তে এই ভয়াবহ অতি ভীষণ মৃত্যুর মুখে নামিয়া দাঁড়াইল। একবার একটা মুখের অনুরোধও করিল না, শ্রীকান্ত তুই একবার নেমে যা। সে তো জোর করিয়াই আমাকে নামাইয়া দিয়া নৌকা টানাইতে পারিত। এ তো শুধু খেলা নয়, জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া এই স্বার্থত্যাগ এই বয়সে কয়টা লোক করিয়াছে? ওই যে বিনা আড়ম্বরে সামান্যভাবে বলিয়াছিল, মরতে একদিন তো হবেই। এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায়? সেই আমাকে এই বিপদের মধ্যে টানিয়া আনিয়াছে সত্য, কিন্তু সে যাই হোক, তাহার এত বড় স্বার্থত্যাগ আমি মানুষের দেহ ধরিয়া ভুলিয়া যাই কেমন করিয়া? কেমন করিয়া ভুলি তাহার হৃদয়ের ভিতর হইতে এত বড় অযাচিত দান এতই সহজে বাহির হইয়া আসিল? সে হৃদয়ে কি দিয়া কে গড়িয়াছিল? তারপরে কতকাল কত সুখ দুঃখের ভিতর দিয়া আজ এই বার্ধক্যে উপনীত হইয়াছে। কত দেশ, কত প্রান্তর, কত নদ নদী, পাহাড় পর্বত, বন জঙ্গল ঘাঁটিয়া ফিরিয়াছে। কত প্রকারের মানুষই না এই দুটো চোখে পড়িয়াছে, কিন্তু এত বড় মহাপ্রান্ত আর কখনো দেখিতে পাই নাই। কিন্তু সে আর নাই, অকস্মাৎ একদিন যেন বুদবুদের মতো শূন্যে মিলাইয়া গেল। আজ মনে পড়িয়া এই দুটো শুষ্ক চোখ জলে ভাসিয়া যাইতেছে। কেবল একটা নিষ্ফল অভিমান হৃদয়ের তলদেশ আলোড়িত করিয়া উপরের দিকে ফেনাইয়া উঠিতেছে। সৃষ্টিকর্তা এই অদ্ভুত অপার্থিব বস্তু কেনই বা সৃষ্টি করিয়া পাঠাইয়াছিলেন, এবং কেনই বা তাহা এমন ব্যর্থ করিয়া প্রত্যাহার করিলে? বড় ব্যথায় আমার এই অসহিষ্ণু মন আজ বারংবার এই প্রশ্নই করিতেছে। ভগবান, টাকা কড়ি, ধন দৌলত, বিদ্যা বুদ্ধি ঢের তো তোমার অফুরন্ত ভাণ্ডার হইতে দিতেছ দেখিতেছি, কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমিই বা কয়টা দিতে পারিলে? যাক সে কথা। ক্রমশ ঘোর কলকল্লোল নিকটবর্তী হইতেছে, তাহা উপলব্ধি করিতেছিলাম। অতএব আর প্রশ্ন না করিয়াই বুঝিলাম এই বনান্তরালেই সেই ভীষণ প্রবাহ, যাহাকে অতিক্রম করিয়া স্টিমার যাইতে পারে না, তাহাই প্রধাবিত হইতেছে। বেশ অনুভব করিতেছিলাম জলের বেগ বর্ধিত হইতেছে এবং ধূসর ফেনপুঞ্জ বিস্তৃত বালুকারাশির ভ্রমোৎপাদন করিতেছে। ইন্দ্র আসিয়া নৌকায় উঠিল এবং বোটে হাতে করিয়া সম্মুখবর্তী উদ্দাম স্রোতের জন্য প্রস্তুত হইয়া বসিল। কহিল, আর ভয় নেই, বড় গাঙে এসে পড়েছি। মনে মনে কহিলাম, ভয় না থাকে ভালোই, কিন্তু কিসে যে তোমার ভয় আছে তাও বুঝিলাম না। পরক্ষণেই সমস্ত নৌকাটা আপাদমস্তক একেবারে যেন শিহরিয়া উঠিল এবং চক্ষের পলক না ফেলিতেই দেখিলাম তাহা বড় গাঙের স্রোত ধরিয়া উল্কা বেগে ছুটিয়া চলিয়াছে। তখন ছিন্ন ভিন্ন মেঘের আড়ালে বোধ করি যেন চাঁদ উঠিতেছিল, কারণ যে অন্ধকারের মধ্যে যাত্রা করিয়াছিলাম সে অন্ধকার আর ছিল না। এখন অনেক দূর পর্যন্ত অস্পষ্ট হইলেও দেখা যাইতেছিল
দেখিলাম বনঝাও এবং ভুট্টা জনারের চড়া ডান দিকে রাখিয়া নৌকা আমাদের সোজা চলিতেই লাগিল।